মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতায় সারা দেশে প্রথম স্থান অধিকারী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হিসাব বিজ্ঞান অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের আলোচিত বিষয়বস্তু স্থায়ী সম্পদ ধারণা, স্থায়ী সম্পদের প্রকারভেদ, স্থায়ী সম্পদের মূল্যায়ন, স্থায়ী সম্পদ ক্রয় সংশ্লিষ্ট ব্যয় ধারণা। আশা করি এই পাঠ শেষে তোমরা স্থায়ী সম্পদের ধারণা দিতে পারবে, স্থায়ী সম্পদের প্রকারভেদ ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে বর্ণনা করতে পারবে এবং নিয়মিত খরচ ও অনিয়মিত খরচের ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা ছবি দেখা যাচ্ছে, আশা করি তোমরা ছবিটা দেখতে পাচ্ছ। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবি দেখে দেখা যাচ্ছে যে কোনো একটির মূল্য হ্রাস পাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি টাকার অধঃপতন হচ্ছে, অর্থাৎ অবমূল্যায়ন হচ্ছে, টাকা হ্রাস পাচ্ছে, মূল্য হ্রাস পাচ্ছে, অর্থাৎ এটা একটা রূপক ছবি। সাধারণত আমরা জানি যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য সর্বদরকারি বিষয় হলো সম্পদ। সম্পদের প্রকৃতি বা ধরন বিভিন্ন প্রকার হয়ে থাকে। স্থায়ী সম্পদ যত তুমি ব্যবহার করবে সেটা ক্ষয়প্রাপ্ত হবে এবং এর মূল্য ক্রমে হ্রাস পাবে। অর্থাৎ আমরা যে চ্যাপ্টারটি শুরু করেছি, এই চ্যাপ্টারে স্থায়ী সম্পত্তির এই মূল্য হ্রাস অর্থাৎ ডেপ্রিসিয়েশন বা অবচয় সম্পর্কে জানব এবং অবচয় ধরার বিভিন্ন পদ্ধতি আছে সেগুলো সম্পর্কে আমরা জানব এবং এই চ্যাপ্টারটি আমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থী, আমি তোমাদেরকে আহ্বান করছি এই চ্যাপ্টারটি তোমরা ভালো করে করবে এবং শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকার চেষ্টা করবে। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা গুরুত্বপূর্ণ অনেক বিষয় বুঝতে পারবো এবং প্রতি বছর এই অবচয়ের অধ্যায় অর্থাৎ দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, স্থায়ী সম্পদ হলো কারবারের দৃশ্যমান সম্পত্তি, ন্যাচারালি বা যেটা আমরা সাধারণভাবে জানি। তবে স্থায়ী সম্পদ বলতে দৃশ্যমান অদৃশ্যমান সকল ধরনের সম্পত্তি বোঝানো হয়। যদিও দৃশ্যমান সম্পত্তি বলতে যার নির্দিষ্ট সাইজ আছে, আকার আছে, দ্য অ্যাসেট দ্যাট ইউ ক্যান টাচ, ইউ ক্যান সি, ইউ ক্যান ট্রান্সফার, যা ব্যবসায়ের পরিচালন কাজে ব্যবহার করা হয় এবং ক্রেতাদের বিক্রয়ের উদ্দেশ্যে রাখা হয় না। তো যে সমস্ত স্থায়ী সম্পদ যেগুলো তুমি টাচ করতে পারবে, ট্রান্সফার করতে পারবে, তুমি নিজের চোখে দেখতেছো, সেই সম্পদগুলোকে বলা হয় দৃশ্যমান সম্পদ। তো আরেক ধরনের সম্পদ আছে যেগুলোকে আমরা বলি ইনট্যাঞ্জিবল অ্যাসেট, যেগুলো অদৃশ্যমান, যেগুলো দেখা যায় না, অস্পর্শনীয়, স্পর্শ করা যায় না, যেমন সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, সেগুলোও কিন্তু আমাদের এই স্থায়ী সম্পদের ভিতরে আসবে। এসব সম্পত্তিকে পরিসম্পদ, যন্ত্র সরঞ্জাম, প্রপার্টি, প্লান্ট, ইকুইপমেন্ট, আবার পরিসম্পদ ও সরঞ্জাম, প্লান্ট, ইকুইপমেন্ট অথবা স্থায়ী সম্পদ নামে অভিহিত করা হয়। এই সম্পত্তি থেকে কোম্পানি অনেক বছর ধরে সেবা প্রত্যাশা করে। ভূমি ব্যতীত অন্যান্য স্থায়ী সম্পত্তির সেবা প্রদানের ক্ষমতা এবং কার্যকর আয়ুষ্কাল কমতে থাকে। শুধুমাত্র ভূমির ক্ষেত্রে, জমির ক্ষেত্রে ব্যবহারের কারণে এর মূল্য হ্রাস পায় না। আমরা যদি দেখি যে জমির দাম ক্রমাগত বাড়তেছে, ঢাকা শহরে 1% জমি প্রতি বছরে দাম বাড়ে। অন্যান্য স্থায়ী সম্পদের ক্ষেত্রে এর কার্যকর আয়ুষ্কাল যত থাকবে, যত দিন যাবে, যত ইয়ার যাবে, বছর যাবে, এর ব্যবহারগত ক্ষমতা ক্রমে হ্রাস পাবে। ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালন অবস্থা ভালো রাখার জন্য বা তাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান স্থায়ী সম্পত্তিতে উল্লেখযোগ্য অর্থ বিনিয়োগ করে থাকে। আমরা এখানে বেশ কিছু স্থায়ী সম্পদের ছবি দেখতে পাচ্ছি। বিল্ডিং, দালান কোঠা, যন্ত্রপাতি, ইকুইপমেন্ট, অফিস সরঞ্জাম, মোটর লরি, গাড়ি, মোবাইল ফোন, ল্যাপটপ, এগুলো সবই কিন্তু স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ।
তো স্থায়ী সম্পদকে আমরা কিন্তু আসলে কিছু ক্যাটাগরাইজ করতে পারি, যেমন এই যে ছবিগুলো যেগুলো আমরা একটু আগে দেখছি, আমি যদি ছবি একটু বড় করি, শিক্ষার্থী বন্ধুরা এখানে যে সম্পদগুলো দেখা যাচ্ছে, ইউ ক্যান সি দিস অ্যাসেট, ইউ ক্যান টাচ, ইউ ক্যান ট্রান্সফার, এগুলোকে বলা হয় ট্যানজিবল অ্যাসেট, স্পর্শনীয় বা দৃশ্যমান সম্পদ। আবার কিছু সম্পদ আছে যেমন গুডউইল, নলেজ, ট্রেডমার্ক, প্যাটেন্ট, ব্র্যান্ড। যেমন তুমি যদি কিছু কিনতে যাও, তুমি অবশ্যই ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট কিনবে, তো এই ব্র্যান্ড কিন্তু দেখা যায় না। গুডউইল, আমরা বাটা কোম্পানির জুতা কিনি, লোটোর জুতা কিনি, অ্যাপেক্সের জুতা কিনি, এদের সুনাম আছে। আমরা আরএফএল এর প্লাস্টিকের জিনিস কিনি, এদের সুনাম আছে। এই সুনামটা তো দেখা যাচ্ছে না। ট্রেডমার্ক, প্যাটেন্ট এগুলো হলো অস্পর্শনীয়, অদৃশ্যমান বা ইনট্যাঞ্জিবল অ্যাসেট। তো এই প্রকৃত অনুযায়ী সম্পদকে আসলে এভাবে কয়েকটা ধারণায় ফেলানো যায়, যেমন প্রাকৃতিক স্থায়ী সম্পদ, যে স্থায়ী সম্পদ আমরা প্রকৃতিগতভাবে পেয়ে থাকি কিংবা মানুষ দ্বারা সৃষ্ট সম্পদ নয়, তাকে প্রাকৃতিক সম্পদ বলে, যেমন জমি, ভূমি। অপ্রাকৃতিক স্থায়ী সম্পদ, যে স্থায়ী সম্পদ মানুষ দ্বারা রূপান্তরিত তাকে অপ্রাকৃতিক স্থায়ী সম্পদ বলে, যেমন যন্ত্রপাতি, আসবাবপত্র। আসবাবপত্র এটা কিন্তু প্রকৃতির যেই ফরম্যাট বা যেই ফ্রেমে ছিল কাঠ, সেগুলোকে আমরা কনভার্ট করে একটা শেপে নিয়ে আসছি, যেমন হাতিলের ফার্নিচার, অটোবির ফার্নিচার, পার্টেক্সের ফার্নিচার, এরকম। দৃশ্যমান স্থায়ী সম্পদ, যে সকল স্থায়ী সম্পদ বাস্তবে দেখা যায়, বাস্তব সম্পত্তি নামেও একে বলা হয়, ধরা যায়, ছোঁয়া যায়, তাকে দৃশ্যমান স্থায়ী সম্পদ বলে, যেমন দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র, ভূমি ইত্যাদি। অদৃশ্যমান স্থায়ী সম্পদ, যে সকল স্থায়ী সম্পদ বাস্তবে ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, তাকে অদৃশ্যমান স্থায়ী সম্পদ বলে, যেমন সুনাম, প্যাটেন্ট, ইজারা সম্পত্তি, লাইসেন্স, ট্রেডমার্ক, ফ্রাঞ্চাইজি, এগুলো সব হলো অদৃশ্যমান স্থায়ী সম্পদ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্লান্ট অ্যাসেট সম্পর্কে জানবো। আসলে আমাদের যে অধ্যায়টা আমাদের শুরু করেছি, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ, এখানে দৃশ্যমান সম্পত্তির উপরেই কিন্তু আমাদের গাণিতিক সমস্যা বেশি আসে। যদিও এই অধ্যায়ে দৃশ্যমান এবং অদৃশ্যমান দুই ধরনের সম্পত্তির মূল্যায়ন পদ্ধতি, হিসাব রক্ষণ পদ্ধতি ইনশাল্লাহ আই উইল ডিসকাস, বাট প্লান্ট অ্যাসেট যেগুলো আছে এগুলোর কোশ্চেন বেশি আসে বলে আমরা এগুলো একটু বেশি প্র্যাকটিস করব। প্লান্ট অ্যাসেটের ভিতরে ভূমি থাকে, ভূমি উন্নয়ন থাকে, দালান কোঠা, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, এই 5 ধরনের ক্যাটাগরিতে কিন্তু আসলে প্লান্ট অ্যাসেটগুলোকে ফালানো যায়, এবং এই 5টা ক্যাটাগরিরই সম্পদ কিভাবে মূল্যায়ন হয়, হিসাব রক্ষণটা কোন সিস্টেমে হয়, অবচয়টা কি সিস্টেমে হয়, জাবেদা, খতিয়ান, আর্থিক অবস্থার বিবরণী, সব ইনশাল্লাহ আমরা দেখব। তবে তার আগে আজকের লেকচারে বেসিকটা আমাদের ক্লিয়ার রাখতে হবে এমসিকিউর জন্য বা ভার্সিটি অ্যাডমিশনের বহু নির্বাচনী পরীক্ষার জন্য। তো আমি যেই 5টা ভাগ বলছি, সেই 5টা ভাগকে কিন্তু আসলে 4টা ভাগে ক্যাটাগরাইজ করা যায়। যেমন ভূমি, এখানে কি দেখা যাচ্ছে, ভূমি দেখা যাচ্ছে, তাই না? এই ছবিতে ভূমি দেখা যাচ্ছে। এই ভূমিকে উন্নয়ন করতেছে, এই উন্নয়নের জন্য আবার যন্ত্রপাতি দরকার, যেটাকে অফিস সরঞ্জাম, যন্ত্রপাতি, ইকুইপমেন্ট এই নামে একত্রে কেন্দ্রীভূত করা যায়। এ পাশে দেখা যাচ্ছে দালান কোঠা। ভূমি উন্নয়ন, দালান, সরঞ্জাম, মূলত এই 4টা ভাগেই আমরা স্থায়ী সম্পদকে ক্যাটাগরাইজ করতে পারি। সরঞ্জামের ভিতরে আবার যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, আসবাবপত্র এগুলোকে একত্র করা হয়েছে। যাই হোক, আমরা প্রথমে ভূমি সম্পর্কে জানবো। শিক্ষার্থী বন্ধুরা, একটা একটা করে আমরা সবই ইনশাল্লাহ জানার চেষ্টা করব। তো ভূমি সম্পর্কে আমরা একটু দেখি কি বলছে। কারবার প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনার জন্য যে জায়গার উপর দালান, উৎপাদনকারী প্লান্ট বা অফিস সাইট তৈরি করে বা ব্যবহার করে তাকে ভূমি বলে।
তা ভূমি সম্পর্কে আশা করি আমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। এখন আসো ভূমি উন্নয়ন। ভূমি উন্নয়নটা আমরা একটু দেখি শিক্ষার্থী বন্ধুরা। ভূমির উপরে ফেন্সিং, বেড়া লাগানো, লাইটিং, আলোকসজ্জা, পার্কিং লট, সারফেসেস, আন্ডারগ্রাউন্ড স্প্রিংকলার সিস্টেম ইত্যাদির খরচকে ভূমি উন্নয়ন বলে। ভূমির উপর যে কোনো প্রকার অবচয় ধার্য করা না হলেও ভূমি উন্নয়ন সম্পত্তির উপরে অবচয় ধার্য করা হয়। মনে রাখবা, ভূমির উপরে ক্রমহ্রাসমান বিধি অ্যাপ্লিকেবল না, অর্থাৎ ভূমির মূল্য ক্রমে হ্রাস পায় না, বাট অন্যান্য প্লান্ট অ্যাসেটের ক্ষেত্রে তাদের মূল্য আস্তে আস্তে হ্রাস পায়। ব্যবহারজনিত কারণে তার ক্ষমতাটা কম হয়, যেটাকে আমরা ব্যবহারজনিত মূল্য হ্রাস হিসাবে বলি বা অবচয় নামে টার্ম করি। বাট ভূমির ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না হলেও ভূমিকে কার্যক্ষম করার জন্য, ভূমিকে আরও তার মূল্য বাড়ানোর জন্য এটার সাথে আমরা যে সমস্ত কাজ করি সেগুলোকে কিন্তু আসলে আমরা অবচয় ধরে থাকি। তো এখন আমরা দেখব শিক্ষার্থী বন্ধুরা দালান কোঠা বা দালান সম্পর্কে দেখব। ব্যবসার কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত ভবনকে দালান বলে, যেমন অফিস বিল্ডিং, কারখানা বিল্ডিং, স্টোর বিল্ডিং, ওয়ার হাউস ভবন, এগুলো সব দালানের ভিতরে অন্তর্ভুক্ত। তো পরে আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরের যে আইটেমটা আছে প্লান্ট অ্যাসেটের ভিতরে সরঞ্জাম বা যন্ত্রপাতি বলতে কারখানায় ব্যবহৃত বা অফিসে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিকে বোঝায়, যেমন কম্পিউটার, ফটোকপি মেশিন, আসবাবপত্র, টাইম কিপিং মেশিন, এগুলো সবই কিন্তু সরঞ্জামের ভিতরে অন্তর্ভুক্ত। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন প্রত্যেকটার আলাদা আলাদাভাবে দেখব, অর্থাৎ স্থায়ী সম্পত্তির মূল্যায়ন পদ্ধতি, সেই বিষয়টা আমরা দেখব। হিসাব বিজ্ঞানের ঐতিহাসিক মূল্য বা ক্রয় মূল্য নীতি অনুযায়ী স্থায়ী সম্পত্তি ক্রয় মূল্যে লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ যেই মূল্যে আমরা পণ্যটা মূলত পারচেজ করছি বা কিনছি সেই মূল্যেই কিন্তু আমাদের স্থায়ী সম্পত্তি লিপিবদ্ধ করতে হয়, এবং এটাকে বলা হয় ক্রয় মূল্য নীতি বা ঐতিহাসিক মূল্যনীতি। সম্পত্তির ক্রয় মূল্য বলতে এর চালানি মূল্যের সাথে সংশ্লিষ্ট অন্যান্য খরচ এবং একে ব্যবহার উপযোগী করতে যে সকল খরচ হয় সেগুলোর সমষ্টিকে বোঝায়। একটা হলো ক্রয়ের খরচ, আর একটা হলো ব্যবহার উপযোগী করার জন্য। যেমন তুমি যদি চায়না থেকে একটা মেশিন ক্রয় করে নিয়ে আসো, ইউ উইল নট বি এবল টু রান দিস অর অপারেট দিস ইম্পোর্টেড মেশিন নাও। এখনই তুমি কিন্তু এটা ব্যবহার উপযোগী করতে পারবে না, কারণ এটা বসানোর জন্য তোমার ইঞ্জিনিয়ার দরকার, এটাকে ইনস্টল করতে হবে, সংস্থাপন ব্যয় দরকার আছে, ঠিক আছে? এই যে বিষয়গুলো ব্যবহার উপযোগী করার জন্য যে সকল খরচ হবে সেগুলো সব কিন্তু সমষ্টিকেই একত্রে আমরা ওই সম্পত্তির ক্রয় মূল্য হিসাবে অভিহিত করব। যেমন কারখানার যন্ত্রপাতির ক্রয় মূল্যের মধ্যে ক্রয় মূল্য, পরিবহন খরচ, সংস্থাপন খরচ অন্তর্ভুক্ত থাকে। সম্পত্তির মূল্য নির্ধারিত হলে এর ভিত্তিতে স্থায়ী সম্পত্তির আয়ুষ্কালের অবচয় ধার্য করা হয়। এই ক্রয় মূল্য নীতি বা কস্ট প্রিন্সিপাল অনুযায়ী কিন্তু আসলে স্থায়ী সম্পত্তির মূল্য নির্ধারণ করা হয়। এই নীতি অনুযায়ী সম্পত্তির ক্রয় মূল্য বা আদি মূল্যের ভিত্তিতে হিসাবভুক্ত করা হয়, বাজার মূল্য বা পুনঃস্থাপন মূল্যে হিসাবভুক্ত করা হয় না। অর্থাৎ মার্কেট প্রাইস বা বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী কিন্তু এটাকে হিসাব করা হবে না। যেই মূল্যে আমরা এটাকে আসলে অর্জন করেছি, ক্রয় করেছি, সেই মূল্যেই এটা আমরা হিসাবভুক্ত করব। কোন নীতি অনুযায়ী? ঐতিহাসিক মূল্যনীতি বা ক্রয় মূল্যনীতি। তোমাদের নিশ্চয়ই মনে আছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র পঞ্চম অধ্যায় হিসাব বিজ্ঞানের কিছু নীতি সম্পর্কে আমরা জেনেছিলাম। এটা হলো ওয়ান অফ দোজ প্রিন্সিপাল। সম্পত্তির ক্রয় মূল্য বা আদি মূল্য বলতে উক্ত সম্পত্তির অর্জন, মানে যেই টাকা দিয়ে তুমি টাকা অ্যাচিভ করেছো, কিনেছো, এবং তার ব্যবহার উপযোগী করতে যে সকল খরচ হয়েছে তার সমষ্টিকে বোঝায়। যেমন একটি মেশিনের মূল্য বলতে তার ক্রয় মূল্য, মেশিনের বহন খরচ, সংস্থাপন ব্যয়, টোটাল বিষয় সামনে আসবে। তার মানে ক্রয় মূল্য নীতির মূল কথা হলো ওই স্থায়ী সম্পত্তির অর্জন মূল্য এবং ক্রয়ের সংশ্লিষ্ট যাবতীয় খরচ দুইটার যোগফল হলো এর মূল মূল্য বা অর্জন মূল্য বা ক্রয় মূল্য, যেটাকেই তুমি বলো। টোটাল বিষয়টা
একত্রে করলেই কিন্তু এর ক্রয় মূল্য বা আদি মূল্য আমরা পেয়ে যাব। তো আমরা স্থায়ী সম্পদগুলো একটু দেখি। প্রথমে দেখি ভূমি। ভূমির ব্যয় বলতে নগদে ক্রয় মূল্য এবং এর সাথে সংশ্লিষ্ট খরচকে বোঝায়। সংশ্লিষ্ট খরচ হলো আমরা যারা ভূমি কিনি বা জমি কিনি, রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করতে হয়, উকিলের ফিস দরকার হয়, দালালের কমিশন, অন্যান্য কর, ব্যয়, টোটালটা। অর্জিত ভূমি ব্যবহার উপযোগী করার জন্য প্রদত্ত যাবতীয় খরচকে ভূমির ব্যয় হিসেবে ধরা হয়। যেমন তুমি যদি একটা ভূমি কেনো, আসলে এটা কিন্তু ব্যবহার উপযোগী হয় না। এখানে মাটি ফেলতে হয়, যেটাকে আমরা বলি ভরাটকরণ, পরিচ্ছন্ন করতে হয়। যারা জমি কিনেছো, উম সীমানা নির্দেশক হিসাবে তুমি কিছু আইল গাড়তে পারো, অথবা ৩ ফুট বা ২ ফুট ইটের ইট দিয়ে বসিয়ে চারপাশে একটা তুমি বক্স করে দিতে পারো, বা এটা জাস্ট তুমি একটা তোমার মালিকানা প্রমাণ হিসাবে এটা রাখতে পারো। ড্রেইনিং করতে পারো, গ্রেডিং করতে পারো, ইত্যাদি সকল ব্যয়কে মূল্য হিসাবে ধরা হয়। অনেক ক্ষেত্রে ভূমিতে পুরাতন দালান থাকতে পারে। তখন নতুন দালান নির্মাণের পূর্বে পুরাতন দালান অপসারণ করতে হয়। এরূপ ক্ষেত্রে পুরাতন দালানের উচ্ছেদের জন্য প্রদত্ত খরচ হতে পুরাতন ভগ্নাবশেষ সামগ্রী বিক্রয় আয় বিয়োগ করে অবশিষ্ট খরচের জন্য ভূমি হিসাবে হিসাবভুক্ত করা হয়। অর্থাৎ এই ধরনের খরচের ফলে ভূমির মূল্য বৃদ্ধি পায়। বিষয়টা হলো, তুমি একটা জমি কিনছো বাড়ি সহ, টিন শেড বাড়ি। এখন তুমি এখানে চিন্তা করলা যে এখানে বাড়ি রাখবে না, এটা উচ্ছেদ করবে, রিমুভ করবে, অপসারণ করে এখানে ৫ তলা বিল্ডিং করবে। তাহলে এই যে, যে আগের টিন শেড বাড়ি ছিল, এটা কিন্তু তোমার এখন তোমার আর ব্যবহার করবে না, কিন্তু বাট এটা তুমি বিক্রি করে বা এটা তুমি অন্য কাজে লাগাতে পারবে। এটাকে আমরা বলি সেলভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য। এই বিক্রি বাবদ আয় যেটা আসবে সেটা কিন্তু আমরা ভূমির মূল্য থেকে বাদ দেব, কারণ এটা তো ব্যয় না। আমরা একটা উদাহরণ দেখি। কেয়ার গ্রুপ তাদের শিল্প স্থাপনের জন্য সিটি গ্রুপের নিকট হতে নগদ ৫ লাখ টাকায় ভূমি অধিগ্রহণ করে, যার মধ্যে ২% নগদ বাট্টা অন্তর্ভুক্ত। ভূমি ক্রয়ের সময় নিচের বিভিন্ন খরচ সংযুক্ত থাকে বা সংগঠিত হয়। রেজিস্ট্রি খরচ ৩০,০০০ টাকা, ভূমি দালানের কমিশন ৫,০০০ টাকা, উকিলের ফি ৪,০০০ টাকা, পুরাতন বিল্ডিং উচ্ছেদ খরচ ৮,০০০ টাকা। অর্থাৎ ওই ভূমিতে আগে থেকে একটা বিল্ডিং ছিল, সেটা তুমি ভেঙে ফেলেছো বা ভাঙারি হিসাবে বিক্রি করেছো, সেখান থেকে তুমি ৮,০০০ টাকা পেয়েছো। পুরাতন না সরি, আমি যেটা ভুল বলছি, এটা হলো পরেরটা। পুরাতন বিল্ডিং বিক্রয় হতে আয়, অর্থাৎ পুরাতন বিল্ডিং যেটা তুমি ভেঙে ফেলেছো বা ভাঙারি দোকানে বিক্রি করেছো, সেটা হলো ২,০০০ টাকা। আর পুরাতন বিল্ডিং হয়তো এটা তুমি যে এক্সক্যাভেটর থেকে দিয়ে এটা যে ভেঙেছো বা উচ্ছেদ করেছো, এটা একটা খরচ আছে, শ্রমিকের ব্যয়টাই আছে। উক্ত তথ্যের ভিত্তিতে আমরা যদি ভূমির মূল্য নির্ধারণ করতে চাই, তাহলে প্রথমে আসবে নগদ মূল্য। সেক্ষেত্রে বন্ধুরা প্রথমে কি আসবে? প্রথমেই আসবে নগদ মূল্য, অর্থাৎ ভূমিটা তুমি কয় টাকা দিয়ে কিনেছো, এই যে নগদ মূল্য, নগদ তুমি ভূমিটা যে টাকা দিয়ে কিনেছো, নগদ টাকা। এবং কেনার সময় আমাদের যে বাট্টাটা আমরা পেয়েছি, এই যে দেখো ২% কিন্তু আমরা বাট্টা পেয়েছি। এই ২% বাট্টা কিন্তু আমাদের কি হবে? বাদ যাবে। কেন বাদ যাবে? কেন বাদ যাবে শিক্ষার্থী বন্ধুরা? কারণ এটা আমরা ছাড় পেয়েছি। এই টাকাটা আমরা কি? ছাড় পেয়েছি। এই যে নগদ বাট্টা যে ১০,০০০ টাকা, অর্থাৎ ৫ লাখ টাকার উপরে আমরা ২% বাট্টা ছাড় পেয়েছি। এটা হলো আমাদের মানে আয় বলতে পারো, হ্যাঁ? তো এটা আমাদের ভূমির ব্যয়কে কমিয়ে দেবে। তো নিট চালান মূল্য যদি আমরা বের করি, ৪,৯০,০০০। এখন আমরা দেখব খরচ। এইটায় আমাদের কি, কি খরচ লেগেছে? রেজিস্ট্রি খরচ লেগেছে, রেজিস্ট্রি খরচ। এরপর লেগেছে কমিশন ব্যয়, উকিলের ফি। কমিশন ব্যয়, উকিলের ফি। তো এখান থেকে আমাদের আ উচ্ছেদ খরচ লেগেছিল ৮,০০০। আর পুরাতন বিল্ডিং হতে আয় আমাদের হয়েছিল ২,০০০। তার মানে আল্টিমেট উচ্ছেদ খরচ হলো আমাদের কত? ৬,০০০ টাকা। কারণ ৮,০০০ টাকা উচ্ছেদ খরচ ঠিক আছে, বাট এখান থেকে তুমি পুরাতন বিল্ডিং ইটগুলো বিক্রি করে বা অন্য রড-মড যেগুলো আমরা আ ভাঙারি দোকানে বিক্রি করতে পারবো, সেখান থেকে যে আমরা ২,০০০ টাকা পেয়েছিলাম, আমি তোমাদেরকে একটু আন্ডারলাইন করে দেই। তোমরা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। এই যে ২,০০০ টাকা, এই ২,০০০ টাকা হলো আমার কিন্তু পুরাতন আ বি বিল্ডিং বিক্রি বাবদ আয়, যেটাকে আমরা ভগ্নাবশেষ মূল্য বলতে পারি। আর এই হলো আমাদের উচ্ছেদ খরচ। তো আল্টিমেট আমাদের উচ্ছেদ খরচ তাহলে কত হবে? ৬,০০০।
তাহলে আমরা যদি এটা যোগ বিয়োগ করি, তাহলে এটা হলো আমাদের ভূমির মোট চালান মূল্য বা মোট অর্জন মূল্য। সেখান থেকে আমাদের আরো যে অর্জন মূল্যের সাথে এক্সট্রা যে আমাদের খরচ লেগেছিল, সেই খরচ সহ ভূমির মোট ব্যয় হলো ৫,৩৫,০০০ টাকা। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা ভূমির এই মূল্যায়ন বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। তো আমরা যদি এই যে ভূমি আমরা কিনেছি, অর্থাৎ ভূমি ক্রয় বা ভূমি ক্রয়ের সাথে সংশ্লিষ্ট আদার্স সাপ্লিমেন্টারি খরচ টোটালটার যদি আমরা জাবেদা করি, তাহলে জাবেদা হবে, যেহেতু সম্পদ আমাদের বৃদ্ধি পেয়েছে, ভূমি হিসাব ডেবিট, আর টাকাটা যদি আমরা নগদে দেই তাহলে নগদান হিসাব ক্রেডিট, আর টাকাটা যদি আমরা চেকে দেই তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। তো এখানে তোমরা এই অধ্যায়ের যখন জাবেদা করবে দেখবে কিছু কিছু বইতে আহ, মূল টাকাকে, তুমি ভূমি কিনেছো, যন্ত্রপাতি কিনেছো, মূল টাকাকে ব্যাংক হিসাব নামে ক্রেডিট করা হয়েছে, যেহেতু ব্যাংক থেকে টাকাটা দেব। এখানে নগদান হিসাব ক্রেডিট না করার যুক্তি হলো, সাধারণত বড় লেনদেনগুলো আমরা দাগ কাটা চেকের মাধ্যমে লেনদেনগুলো করে থাকি, এ কারণে ব্যাংক হিসাব ক্রেডিট করা হয়েছে। আর খুচরা যে খরচগুলো, সংস্থাপন ব্যয় বা আদার্স যে কস্টগুলো, ক্রয় পরিবহন, এগুলো নগদে লেনদেন হয়েছে। আবার তুমি ইচ্ছা করলে এইভাবেও করতে পারো, টোটালটাকে ব্যাংক হিসাব ক্রেডিট দিয়ে দিতে পারো, সেক্ষেত্রে ভুল হবে না। তো আমরা এখন দেখব শিক্ষার্থী বন্ধুরা ভূমি উন্নয়ন প্লান্ট অ্যাসেটের এই অংশ কিভাবে হিসাব রক্ষণ বা এটার মূল্যায়ন পদ্ধতি কি। ভূমি ব্যবহার উপযোগী করার জন্য যেসব খরচ করার প্রয়োজন হয় সেসব খরচকে ভূমি উন্নয়ন ব্যয় বলে। ভূমি ভূমি উন্নয়ন বলতে নির্দিষ্ট ভূমির উপরে ফেন্সিং, বেড়া লাগানো, লাইটিং সিস্টেম, আলোকসজ্জা, পার্কিং লট সারফেস ইত্যাদি সংক্রান্ত খরচগুলোকে বোঝানো হয়। ভূমি উন্নয়ন খরচসমূহের আয়ুষ্কাল সীমিত, তাই তাদের আয়ুষ্কালের ভিত্তিতে প্রতি বছর ডেপ্রিসিয়েশন বা অপচয় ধার্য করা হয়। এ জাতীয় খরচের জন্য ভূমি উন্নয়নকে ডেবিট এবং নগদান হিসাবকে ক্রেডিট করা হয়। সেক্ষেত্রে বন্ধুরা মিডল ডে আমি একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো প্লান্ট অ্যাসেট বা স্থায়ী সম্পত্তির সাথে সংশ্লিষ্ট যে খরচগুলো আছে সেই খরচগুলো কিন্তু মূলধন জাতীয় ব্যয়, কারণ এগুলো স্থায়ী সম্পত্তির আয়ুষ্কাল বৃদ্ধি করে বা স্থায়ী সম্পত্তিকে ব্যবহার উপযোগী করে। এই কারণে আমরা এগুলো দীর্ঘমেয়াদী সময়ের জন্য ব্যবহার করতে পারবো, তাই এই ব্যয়গুলো আমরা বলবো মূলধন জাতীয় ব্যয়, স্থায়ী সম্পত্তি ক্রয় সংশ্লিষ্ট যে আনুষঙ্গিক খরচ থাকে। এখন ভূমি উন্নয়নের যদি আমরা জাবেদা করি, ভূমি উন্নয়ন হিসাব ডেবিট, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট, খুবই সহজ জাবেদা। এখন আমরা আরেকটি প্লান্ট অ্যাসেট সম্পর্কে, তার মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে জানবো, সেটা হলো দালান কোঠা। একটি দালান ক্রয় বা নির্মাণের সাথে সংশ্লিষ্ট সকল ধরনের খরচ দালান হিসাবে ডেবিট করা হয়। যেমন দালানের চুনকাম খরচ, মনে রাখবা দালান তৈরি করার সাথে অনেক খরচ জড়িত, যেগুলো প্রথমবার এবং একবারই হয় সাধারণত, বা দীর্ঘমেয়াদী সময়ের জন্য হতে পারে, সেগুলো আমরা মূলধন জাতীয় ব্যয় হওয়ার কারণে দালানের মূল নির্মাণ ব্যয়ের সাথে যোগ করে দালান খরচ হিসাবকে, দালান হিসাবকে আমরা দালান কোঠা বা দালান হিসাবকে ডেবিট করব। দালান ক্রয়ের ক্ষেত্রে দালালের কমিশন, মালিকানা সত্ত্ব খরচ, বীমা খরচ এবং ক্রয়কৃত দালানকে কাজের উপযোগী করার জন্য যেসব খরচের প্রয়োজন হয়, যেমন বৈদ্যুতিক লাইন স্থাপন বা মেরামত, মেঝের আধুনিকীকরণ বা মেরামত ইত্যাদি খরচ দালানের ক্রয় মূল্যের সাথে অন্তর্ভুক্ত হবে। কোনো প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে নির্মিত দালানের ক্ষেত্রে এ সমস্ত যুক্তিসঙ্গত ও প্রয়োজনীয় ব্যয় দালানের মূল্যের সাথে যুক্ত করা হয়। দালান নির্মাণের জন্য মাল, শ্রম এবং যুক্তিসঙ্গত উপরিব্যয়ের অংশ যোগ করে দালানের ব্যয় মূল্য নির্ধারণ করা হয়। এর সঙ্গে স্থপতির ফি মানে ডিজাইন যে করেছে, ইঞ্জিনিয়ারিং কস্ট এক্সপেন্স, ডিজাইন, আর্কিটেকচার যিনি ছিল তার যে খরচ, নির্মাণকালীন সময়ের গৃহীত ঋণের সুদ, বীমা খরচকে দালান ব্যয় মূল্যের সাথে যোগ করতে হয়। অবশ্য দালান নির্মাণের জন্য গৃহীত ঋণের উপর সুদ দালান নির্মাণ সম্পন্ন করার পর হতে যা পরিশোধ করা হবে তা মুনাফা জাতীয় খরচ হিসাবে গ্রহণ করতে হবে। অর্থাৎ দালান করার আগ পর্যন্ত, দালানটি সম্পূর্ণ নির্মাণ হওয়ার আগ পর্যন্ত যে ঋণের সুদ সেটাকে আমরা মূলধন জাতীয়, এবং দালানটি তৈরি হওয়ার পর যে ঋণের সুদ সেটাকে আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসাবে ট্রিট করব।
তো এটার জন্য জাবেদা হবে টোটাল খরচ একসাথে যোগ করে দালান কোঠা বা দালান হিসাব ডেবিট, নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট। এখন আমরা দেখব শিক্ষার্থী বন্ধুরা সরঞ্জামের মূল্যায়ন পদ্ধতি। সরঞ্জাম বলতে কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি, কলকবজা, আসবাবপত্র, ডেলিভারি ভ্যান, মোটর গাড়ি, মোটর লরি, অফিস সরঞ্জাম ইত্যাদি স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী সম্পদকে বোঝানো হয়। সরঞ্জাম ব্যয় বলতে ক্রয় মূল্য, জাহাজ ভাড়া অথবা যানবাহন ভাড়া, বীমা খরচ, আমদানি শুল্ক, বিক্রয় কর, সংস্থাপন ব্যয়, ব্যবহার উপযোগী যাচাইকরণ খরচ ইত্যাদির যোগফলকে বোঝায়। সরঞ্জাম একটি অবচয়যোগ্য সম্পত্তি। মোটর গাড়ির লাইসেন্স ফি এবং দুর্ঘটনাজনিত বীমা খরচ সরঞ্জাম খরচের অন্তর্ভুক্ত হবে না, কারণ লাইসেন্স ফিটা প্রতি বছর নবায়ন করতে হয়। এগুলোকে কালীন খরচ হিসাবে বিবেচনা করতে হবে। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আমাদের একটি অধ্যায় আছে কালীন ব্যয়, তারপর হলো তোমার ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, ব্যয় এবং ব্যয়ের শ্রেণীবিভাগ নামে খুব সম্ভবত সপ্তম বা অষ্টম অধ্যায় একটা আছে, সেখানে এগুলো আমরা ডিটেলস আলোচনা করব। তো এখানে আমরা একটা উদাহরণ দেখি শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা আমরা উদাহরণ দেখতে পাচ্ছি। নিগার ট্রেডার্স 4 লাখ টাকা মূল্যের একটি কারখানার যন্ত্রপাতি ক্রয় করেন। যন্ত্রপাতি সংক্রান্ত খরচগুলো হলো বিক্রয় কর 20,000 টাকা, বীমা খরচ 15,000 টাকা, সংস্থাপন খরচ ও ব্যবহার উপযোগী পরীক্ষা খরচ 30,000 টাকা। এক্ষেত্রে কারখানার যন্ত্রপাতির ব্যয়টা আমরা কিভাবে বের করব? ক্রয় মূল্য 4 লাখ, বিক্রয় কর 20,000, বীমা খরচ 15,000, সংস্থাপন ও পরীক্ষার খরচ 30,000, মোট 4,65,000। এই টোটালটাই কিন্তু আমরা যন্ত্রপাতি বা সরঞ্জাম নামে এটা আমরা ট্রিট করব। এই যে খরচগুলো ক্রয় মূল্যের পর থেকে যে খরচগুলো আছে, যেমন বিক্রয় কর, বীমা খরচ, সংস্থাপন ও পরীক্ষার খরচ, এগুলো সব হলো মূলধন জাতীয় ব্যয়, যেটা আমাদের স্থায়ী সম্পদ অর্থাৎ এই যন্ত্রপাতির ব্যবহার উপযোগী করার জন্য এবং এর আয়ুষ্কাল বৃদ্ধির জন্য করা হয়েছে। এখন এটার যদি আমরা জাবেদা করি, কারখানার যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট হিসাব ডেবিট, নগদান হিসাব বা ব্যাংক হিসাব আমরা ক্রেডিট করব। আমাদের আরেকটি বিষয় হলো যন্ত্রপাতি। যন্ত্রপাতি এবং সরঞ্জাম দুটো কাছাকাছি শব্দ। যন্ত্রপাতি ক্রয়ের সাথে সংশ্লিষ্ট সকল খরচ এবং যন্ত্রপাতিকে কার্যোপযোগী করার জন্য যাবতীয় খরচ ক্রয় মূল্যের সাথে যোগ করে যন্ত্রপাতির মূল্য নির্ধারণ করা হয়। সাধারণত জাহাজ ভাড়া, পরিবহন খরচ, বীমা খরচ, আবগারি শুল্ক, সংস্থাপন খরচ, পরীক্ষামূলক চালনা খরচ ইত্যাদি নিট ক্রয় মূল্যের, যদি ক্রয় মূল্য থেকে কোনো বাট্টা আমাদেরকে ছাড় দেওয়া হয় ক্রয়ের সময়, সেটা বাদ দিয়ে সাথে ফাইনাল সব খরচগুলো আমরা মূল যন্ত্রপাতির সাথে যোগ করে যন্ত্রপাতির ফাইনাল মূল্য নির্ণয় করব। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে মোটর গাড়ির লাইসেন্স ফি, দুর্ঘটনাজনিত বীমা খরচ, ব্যবহার করার পূর্বে দুর্ঘটনা বা ক্ষতি মেরামত খরচ যন্ত্রপাতি মূল্যের সাথে যোগ হবে না। এ সকল খরচগুলো যখনই সংঘটিত হবে তখনই খরচ হিসাবে বিবেচিত হবে, কারণ এই খরচগুলো কালীন খরচ নামে বিবেচনা করা হয়। আমরা এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছি। ফয়সাল অ্যান্ড কোম্পানি নগদ 6 লাখ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন। তার সাথে সম্পর্কিত খরচসমূহ হচ্ছে বিক্রয় কর 30,000, বীমা খরচ 5 লাখ, সংস্থাপন এবং পরীক্ষামূলক চালনা খরচ 6,000, মেশিন সংস্থাপনের সময় পড়ে গিয়ে ক্ষতি হয় তার মেরামত খরচ 2,000। শিক্ষার্থী বন্ধুরা, শেষের যেই লেনদেনটা আমি একটু তোমাদেরকে ধরাই দিচ্ছি। মেশিন সংস্থাপনের সময় পড়ে গিয়ে মেরামত খরচ হয়, এই মেরামত খরচটা কিন্তু হলো কালীন ব্যয়, মানে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে ধরবো, কারণ এটা পৌনঃপুনিক। মেরামত কিন্তু 6 মাস পরও লাগতে পারে, 2 মাস পরও, এমনকি বছরে 3-4 বার লাগতে পারে। কিন্তু মূলধন জাতীয় ব্যয় হলো যেটা পৌনঃপুনিক, হয় না, অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য হয়, বারে বারে হয় না। তাই মেরামত খরচটা আমরা কি করব? মুনাফা জাতীয় ব্যয় হিসাবে ধরবো, অর্থাৎ এটা যন্ত্রপাতি বা মেশিনের মোট মূল্যে আমাদের এই অংশটা কি আসবে না। তাহলে দেখি আমরা মেশিনের মোট ব্যয় যখন নির্ণয় করব, ক্রয় মূল্য 6 লাখ, বিক্রয় কর 30,000, বীমা খরচ 5,000 এবং সংস্থাপন এবং পরীক্ষা চালনা খরচ 6,000। আমরা কিন্তু যদি দেখি এই মেরামত খরচটা আমাদের এখানে আসেনি, কারণ এটা মুনাফা জাতীয় ব্যয়। মেরামতের দ্বারা দীর্ঘদিন ব্যবহার উপযোগী হবে বা এটার আয়ুষ্কাল বৃদ্ধি পাবে, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু তোমাদের কাছে মনে হতে পারে যে মেরামতের দ্বারা তো এটা অনেক
সময় চালু থাকে, কিন্তু এটা কালীন ব্যয় বা মুনাফা জাতীয় ব্যয় হওয়ার কারণে মূল সম্পদের সাথে এই ব্যয়টা কি হবে, যুক্ত হবে না। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো এখানে আরেকটা কথা আছে, যেহেতু মেরামত খরচ কালীন ব্যয় তাই এটি অন্তর্ভুক্ত করা হয়নি, যেটা আমি মাত্র বললাম। তো এখন যদি এটা আমরা জাবেদা করি, মেশিন হিসাব ডেবিট এবং নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ দুটি ছবি তোমরা দেখতে পাচ্ছ। প্রাত্যহিক জীবনে এই দুইটা ছবি আমরা প্রায় প্রায় দেখি। আমাদের যাদের বিল্ডিং আছে, আমরা যারা বাড়িওয়ালা বা আমাদের নিজেদের বিল্ডিং আছে ৫ তলা, ৬ তলা, ২ তলা, এই কাজগুলো আমরা প্রায় প্রায় করি। প্রথম ছবিতে দেখা যাচ্ছে ঘর মেরামত করা হচ্ছে এবং এটা কিন্তু ২ মাস, ৬ মাস, ৮ মাস, বছরে ২ মাস, প্রতি মাসেই কিন্তু এরকম ঘটনা ঘটা লাগতে পারে। আর পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি নতুন একটি বাড়ি তৈরি করা হচ্ছে এবং এটার ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে, অর্থাৎ রং করা হচ্ছে, তাই না? তাহলে প্রথম যে কাজটা সেটাকে আমরা বলবো মেরামত এবং পরের যে কাজটা হলো সেটা হলো চুনকাম বা রংকরণ। এখন যদি আমি জানতে চাই মেরামতটা কালীন ব্যয় না চুনকাম বা রংকরণটা কালীন ব্যয়, অবশ্যই তোমাদের উত্তর হবে মেরামতটা স্যার কালীন ব্যয়, কারণ এটা মুনাফা জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় ব্যয়। মেরামত স্বল্পকালীন, পৌনঃপুনিক, প্রতি বছরই হয়, প্রতি মাসেই হয়, তাই মেরামতটা হলো কি আমাদের মুনাফা জাতীয় ব্যয়। এই মেরামত খরচ কখনই সম্পত্তির অর্জন মূল্যের সাথে যোগ হবে না, অর্থাৎ এইটা সম্পত্তির মূল্যায়নে আসে না। বাট চুনকাম খরচ এটা হলো মূলধন জাতীয় ব্যয়, এটা সাধারণত একবারই করা হয় এবং অনেক বছর গ্যাপ দিয়ে তখন আবার করা হয়, অর্থাৎ চুনকামটা প্রতি মাসে করা হয়, বিষয়টা কিন্তু এরকম না, এটা মূলধন জাতীয় ব্যয়। তার মানে এটা সম্পত্তির মূল্যায়নে এটা অর্জন মূল্যের সাথে যুক্ত হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব নিয়মিত খরচ এবং অনিয়মিত খরচ। স্থায়ী সম্পত্তির ক্রয়ের পরে সংঘটিত বিভিন্ন প্রকার ব্যয়ের মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে আমরা জানব। স্থায়ী সম্পত্তি ক্রয় করার পরেই কিন্তু সেটা ব্যবহার উপযোগী হবে, বিষয়টা এরকম না। এটাকে তো শিক্ষার্থী বন্ধুরা, স্থায়ী সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল পর্যন্ত এর কার্যক্ষমতা স্বাভাবিক রাখার জন্য বিভিন্ন ধরনের ব্যয়ের প্রয়োজন হয়। এ সকল ব্যয় সম্পর্কে আমরা নিম্নে আলোচনা করছি। স্থায়ী সম্পত্তিকে পরবর্তীতে কার্যক্ষম ও সচল রাখার জন্য যে সকল ব্যয় করার প্রয়োজন হয় সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, অনিয়মিত খরচ এবং নিয়মিত খরচ। প্রথমে আমরা নন রিকারিং বা ইরেগুলার কস্ট সম্পর্কে জানি। যে সকল খরচ সাধারণত নিয়মিত হয় না তাকে অনিয়মিত খরচ বলে। এ জাতীয় খরচকে মূলধন জাতীয় ব্যয় হিসাবে বিবেচনা করে সংশ্লিষ্ট সম্পত্তিকে ডেবিট করা হয়। অনিয়মিত খরচকে দুটো ভাগে ভাগ করা যায়, যথা সম্পত্তির উন্নয়ন, সম্পত্তির সংযোজন। সম্পত্তির উন্নয়ন বলতে তার আয়ুষ্কাল ও কর্মক্ষমতা বৃদ্ধি, পণ্য ও সেবার মান বৃদ্ধি এবং পরিচালন ব্যয়কে বোঝায়। আর সম্পত্তির সংযোজন বলতে সম্পত্তির কোনো অংশ স্থায়ীভাবে বৃদ্ধি করাকে বোঝায়, যেমন ২ তলা বিল্ডিং ৩ তলায় রূপান্তর, গুদামের আকার বৃদ্ধি, নতুন একটি রুম বাড়ানো, নতুন যন্ত্রপাতি সংযোজন করা, যেমন ল্যাপটপ সংযোজন করা, ল্যাপটপের র্যাম বৃদ্ধি করা, এরকম। এই জাতীয় খরচসমূহের জন্য সংশ্লিষ্ট সম্পত্তিকে ডেবিট করা হয়। এরপর আমরা দেখব ইরেগুলার খরচ। আমরা তো মাত্র দেখলাম অনিয়মিত খরচ, যেগুলো সাধারণত দেখা যায় না, পৌনঃপুনিক নয়। এখন আমরা দেখব নিয়মিত খরচ, যেটা কালীন ব্যয়ের ভিতরে চলে আসবে, রেগুলার কস্ট। নিয়মিত খরচ দ্বারা কোনো সম্পত্তির জীবনকাল বৃদ্ধি পায় না, বরঞ্চ সম্পত্তির উন্নয়নও ঘটে না, বরঞ্চ যন্ত্রটিকে কার্যকর রাখতে সাহায্য করে। যেমন মেরামতের দ্বারা কখনোই কিন্তু সম্পত্তির আয়ুষ্কাল বাড়ে না, জাস্ট ওটা ব্যবহার উপযোগী অনেক বছর হবে তাও না, এটা জাস্ট চলার মতো একটা অবস্থায় তৈরি হয়, কার্যক্ষম করে আর কি, কার্যকর রাখে। এ ধরনের খরচের উপযোগিতা একটি নির্দিষ্ট হিসাবকালের মধ্যে শেষ হয়, তাই এই হিসাবকে লাভের বিপরীতে চার্জ করা হয়। এগুলোকে আবার দুই ধরনের ভাগ করা যায়, যেমন সংরক্ষণ খরচ, মেরামত খরচ। সংরক্ষণ খরচের ভিতরে আছে প্ল্যান্ট সম্পত্তিকে কর্মক্ষম রাখার জন্য যে খরচ হয় তাকে সংরক্ষণ খরচ বলে। এই সংরক্ষণ খরচের ভিতরে আছে ডেন্টিং, পেইন্টিং, লুব্রিকেন্ট ইত্যাদি। আর মেরামত খরচের ভিতরে প্ল্যান্ট সম্পত্তিকে পূর্বের মতো কর্মক্ষম অবস্থায় আনার জন্য কোনো ছোট পার্ট সংযোজন সংক্রান্ত খরচকে মেরামত বলে।
উল্লেখ্য যে যদি বড় ধরনের কোনো মেরামত খরচ হয় যা সম্পত্তির আয়ুষ্কাল বৃদ্ধিতে সাহায্য করে, তাকে মেরামত খরচ হিসাবে গণ্য করা যাবে না। তাকে মূলধন জাতীয় ব্যয় হিসাবে যন্ত্রপাতির হিসাবে ডেবিট করতে হবে। যেমন ওভারহেলিং ব্যয়, পুনঃসংস্থাপন ব্যয়, এ জাতীয় খরচের জন্য সম্পত্তির হিসাবকে কি হবে? ডেবিট হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করব। তানজিরুল হাসান রাব্বি স্যার আজকে তোমাদের অবচয়ের যে অধ্যায়টা অর্থাৎ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ প্রথম লেকচারে বেসিক সম্পর্কে আলোচনা করলাম। নেক্সট লেকচারে আমরা বিভিন্ন পদ্ধতিতে অবচয় কিভাবে ধরব, পুঞ্জীবিত অবচয় এগুলো আলোচনা করব। অবশ্যই এরপর আমরা থ্রোলি অঙ্ক করব, জাবেদা, খতিয়ান, আর্থিক অবস্থার বিবরণী। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। পড়তে তোমাকে হবেই, হয়তো বই নয়তো পিছিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।